ওকে। আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো নর্মালি আমরা এতদিন ওয়ার্ডপ্রেসকে অফলাইনে কাজ করতাম। অফলাইন কিভাবে? এই যে এখানে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলকে মেনটেন করে এখানে স্টার্ট আপ করতাম, অ্যাপাচে দিয়ে আমরা লোকালহোস্ট স্টার্ট করতাম, মাইস্কুয়েল কে ব্যবহার করে আমরা আমাদের ডাটাবেস স্টার্ট করতাম। এই যে পোর্ট নাম্বার যদি ওপেন হয় তার মিনস আমরা এখন অ্যাভেলেবল কাজ করার জন্য। তো এখন যদি আমি এখানে গিয়ে লোকাল হোস্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু আমার এখন এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলের কারণে আমার এখানে অন্যান্য কাজগুলো হচ্ছে এবং আমি আমার ওয়ার্ডপ্রেসটা এখানে মেনটেন করতাম। কিন্তু বিষয়টা হলো আমাদের এই অফলাইনটা যদি কখনো লাইভ হওয়ার নিডস আসে, প্রয়োজন আসে, তাহলে আমরা সেটা কিভাবে লাইভ করব? এখন কথা হলো লাইভ সার্ভারের জন্য আমাদের এই চারটা জিনিস প্রয়োজন আছে: ডোমেইন, হোস্টিং, সি প্যানেল, ডাটাবেস। ঠিক আছে? তো এখন কথা হলো ডোমেইন হোস্টিং সি প্যানেল ডাটাবেস আমরা অবশ্যই যে কোনো একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে নিতে পারি, দেশীয় হোক বিদেশীয় হোক যেভাবে হোক না কেন। আমার কাছে আমার এখানে দুটো প্যানেল আছে। একটা হলো বাংলাদেশি প্যানেল, সেটা হলো হোস্ট এভার। আরেকটা হলো নেমচিপ ইন্টারন্যাশনাল প্যানেল। আমি দুটোটাই দেখাচ্ছি। কি কেনাকাটা তো আপনারা করতেই পারবেন, এখান থেকে আপনি ডোমেইন নেম সার্চ করে যে ডোমেইনটা আপনি অ্যাভেলেবেল পাবেন, খালি পাবেন, আপনি সেই ডোমেইনটা ব্যবহার করবেন। হোস্টিং থেকে যে কোনো একটা হোস্টিং আপনি কিনে নিয়ে আপনার কন্ট্রোলে আসলে দেন আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এখন কথা হলো এই যে অ্যাকাউন্ট প্যানেল, এই অ্যাকাউন্ট প্যানেলে এখানে দোনো ওয়েতেই কাজ করা যায়। লাইক আপনার একটা সি প্যানেল লাগবে, কারণ কি ডোমেইন হোস্টিং মেনটেন করার জন্য আপনার সি প্যানেল লাগবে। ইভেন ডাটাবেজও, মানে সবকিছুর জন্য আপনার কি দরকার? একটা সি প্যানেল দরকার। এখন কথা হলো যদি নেম চিপ সি প্যানেল যদি আপনি এই যেতে চান তাহলে সেটা কিভাবে যাবে? এখান থেকে আপনি দেখেন ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা এরকম। আপনি যদি এখানে হোস্টিং লিস্টে যান তাহলে তারা আপনার হোস্টিং ইনফরমেশন গুলো দিবে, হোস্টিং কতদিন সময় বাকি রয়েছে এবং সংলগ্ন সি প্যানেল তারা আপনাকে প্রোভাইড করবে। আপনারা যদি এভাবে সি প্যানেলে ইন হতে চান করতে পারেন, অথবা আপনাদের নর্মাল যে ডোমেইন নাম লিখে স্ল্যাশ সি প্যানেল করতে চান, যদি সেটাও করতে চান আপনারা সেটা করতে পারেন। ওকে। তো কিভাবে সেটা করতে হয়? আপনি যদি চান যে আপনার এই যে সি প্যানেল এখানে না ক্লিক করে আপনি সেখান থেকে আপনার ডোমেইন নেম দিবেন, mvice.com আমার ডোমেইন নেম, আমি এখানে স্ল্যাশ সি প্যানেল লিখলেই সে আমাকে সি প্যানেল লগ ইনে নিয়ে যাবে। তখন কত হলো এভাবেও যেতে পারেন, অথবা আপনার আপনার নেম চিপ অথবা এই যে হোস্ট এভার থেকেও আপনাদের মেইনটেনেন্স আছে। আচ্ছা, আপনি নর্মালি এটা দেখিয়ে দিই। এই যে লগ ইন করার পরে আপনি আপনার ডোমেন হোস্টিং কেনার পরে যে এখানে সব লিস্টেড থাকবে, হোস্টিং লিস্ট থেকে এই যে এখানে সি প্যানেলে ক্লিক করবেন, আপনার নেম চিপ থেকে অটোমেটিক্যালি সে কি করবে, আপনাকে সি প্যানেলে রিডাইরেক্ট করবে। এখানে সি প্যানেলের জন্য তারা আলাদা করে কোনো ডোমেইন সরি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড তারা চাইবে না। ঠিক আছে? এই যে সি প্যানেল ইন্টারফেস চলে আসছে। তাহলে আমার নেম চিপটা কিভাবে যেতে হয় সেটা দেখলাম। হোস্ট এভার থেকে যদি কোনো সার্ভিস নেন সাথে সাথে তারা এখানে দেখাবে যে আপনি একটা সার্ভিস ব্যবহার করছেন হোস্ট এভার থেকে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কোন সার্ভিসটা আপনি ব্যবহার করছেন এখানে অনেকগুলো সার্ভিস দেখাবে। তো আমি এখান থেকে আমার এই সার্ভিসটা আমি একটু অন করলাম। সাথে সাথে দেখাচ্ছে যে এটা একটা সি প্যানেল সার্ভিস, হোস্টিং সার্ভিস, এবং সেটার ইনফরমেশন তারা এখানে দেখাচ্ছে, এবং বাম পাশে এই যে লগ ইন টু সি প্যানেল অপশনটা তারা এখানে দিচ্ছে। আমি এখানে লগ ইন টু সি প্যানেলে গেলাম। এইখানেও যে চেহারাটা, এখানে আপনি অনেকটা সিমিলারিটিস পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে ওরা সি প্যানেলটাকে এভাবে সাজিয়েছে, ওরা এখানে সি প্যানেলটাকে এভাবে সাজিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের এই যে থিমের ডিফারেন্সটি থাকতে পারে, বাট প্রপার থিম বা আমরা যে থিমের ইন্টারফেসটা দেখছি সেটা হলো পেপার লান্টেন। ঠিক আছে? অনেক কোম্পানি আছে তারা পেপার লান্টেন ইউজ না করে অন্যান্য থিম ইউজ করে। তা আপনি যদি অবশ্যই চাই, যদি আপনার কাছে ইজি মনে হয় পেপার লান্টেনটা, আমার কাছে ইজি মনে হয় ইভেন। যেমন আমি কয়েকটা হোস্টিং দেখছি। ইওরন নামে একটা হোস্টিং আমি দেখেছিলাম, আইওরন না কি জানি, সঠিক মনে নেই। সেটা ছিল একটা বিদেশিও কোম্পানি। সেটাকে দেখতে গিয়ে দেখলাম যে ওদের হোস্টিং প্যাকেজটা একেবারেই ডিফারেন্ট ইন্টারফেসটা। তো সেক্ষেত্রে থিমটা অবশ্যই এটা হলে ভালো, আমাদের জন্য সুবিধা, আমরা যারা এটা নিয়ে কাজ করি। তো এই হলো ওভারঅল বিষয়। এর এর পরবর্তীতে সি প্যানেল আসার পর যে কোনো সি প্যানেল যদি পেপার লান্টেন হয় তাহলে সিমিলারিটিস সবগুলোই সেমই থাকবে। ওকে। তো আমি এখান থেকে সি প্যানেল পেয়ে গেলাম যেটা আমার দরকার ছিল। তো সি প্যানেল থেকে আমি এখন সবকিছু কন্টেন্ট মেনটেন করতে পারবো। তো এখন কথা হলো, সর্বপ্রথম তাহলে আমার একটা ডোমেইন দরকার। আপনি অবশ্যই ডোমেইন হোস্টিং যদি কিনেন তাহলে তো আপনি ডোমেইনের কেনার মাধ্যমে ওই ডোমেইনের মাধ্যমে ইউজ করতে পারবেন। বাট এইখানে যে ডোমেইনটা আছে সেটা হলো
অলরেডি ইউজড, এখানে আমি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না। তাহলে আমাদের এই যে এক্সিস্টিং যে ফাইলটা আছে সেটা কারাপ্ট হয়ে যাবে, এবং সেটা কারাপ্ট হয়ে গেলে আমার ক্লায়েন্টের অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি আর এটার উপর অবশ্যই কোনো ইম্প্যাক্ট ফালাবো না। আমি এখন কি করব, এটার আন্ডারে থেকে একটা সাবডোমেন তৈরি করব। একটা সাবডোমেন মানে হলো এই ডোমেনের আন্ডার আরো একটি ডোমেন, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে কাজগুলো করে দেখাবো। যেহেতু সাবডোমেনের বিষয় আছে, তাহলে সাবডোমেন কোথায় তৈরি করা হয়? এই যেখানে আপনি আহ আচ্ছা এখানে নেই, আপনি এখানেই সার্চ করেন যে সাবডোমেন লাগবে আপনার, সিউবি, এই যে সাবডোমেন্স। ঠিক আছে, এই যে সাবডোমেন্সের নাম চাচ্ছে। তো আমি দিলাম আপনাদের ব্যাচ নাম্বারটাই দিলাম, ব্যাচ নাম্বারটা কত হবে? 2301। ঠিক আছে, এখন এই যে এখান থেকে আর কিছু করার দরকার নেই, যে ডকুমেন্ট রুট তারা এই যে দেখেন একটা সাবডোমেন তৈরি করছে। আমি এখানে ক্রিয়েট দিব, একটা সার্টেন টাইম একটু সময় লাগে এই সাবডোমেনটা ক্রিয়েট করতে। সাবডোমেন ক্রিয়েট হয়ে গেলেই কিন্তু কি আপনি সর্ব ধরনের কার্যের আহ আপনি করতে পারবেন। আবার এই সাবডোমেনের আন্ডারেই আপনার এই যে একটা হোস্টিং স্টোরেজ ওপেন হয়ে যাবে। আচ্ছা এই যে দেখেন সাবডোমেন তৈরি হয়ে গেছে, আমি এটাকে কপি করে রাখবো। কপি করে রাখাটা খুবই ভালো, আপনার হাতে এটা কি থাকবে, রাইটস থাকবে। আর রাইটস না মানে এটা আপনার কাছে থাকবে আর কি, কোনো সময় ভুলে টুলে গেলে যেন সমস্যা না হয়। ওকে, গো ব্যাক। এখন কত হলো, সাবডোমেন তো তৈরি করা হয়ে গেল, এবং সাবডোমেনের নাম কি, 2301। এই যে চলে আসছে। তো এখন কত হলো, এই সাবডোমেন এখন সার্চ করলে কিছুই পাবেন না। আচ্ছা এটা তো লোকাল হোস্ট, এটা আমি আপাতত অফ করে দিই। আমাদের আর এই যে এটা দরকার নাই, তাই না, জ্যাম্পের প্রয়োজন নেই, আমি এটা কেটে ফেলে দিচ্ছি, জিনিস কমিয়ে দিচ্ছি। এখন কত হলো, তাহলে আমি আবার সি প্যানেলে গেলাম। সি প্যানেল থেকে এখন আমি যাবো ওটা কোথায়, এই যে ডোমেন হয়ে গেছে, এখন হোস্টিং এ যাওয়া লাগবে। এখন হোস্টিং এ যাওয়ার জন্য এই যে দেখেন একটা ফাইল ম্যানেজারই রয়ে গেছে, এই যে ফাইল ম্যানেজার। এখানে যদি যান অনেক ফাইল দেখতে পাবেন, কিন্তু আপনার ফাইল সেটাই যেটা হলো আপনার ডোমেইনের সাথে, নামের সাথে ম্যাচ করে। সেটা হলো 2301 AWSBangladesh.com। এটা হলো আমাদের করা মাত্র ফাইল। এই যে আমি বললাম একটা সাবডোমেন তৈরি করার সাথে সাথে কি হয়, একটা হোস্টিং স্টোরেজ ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, কিছুই নেই। আমি যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট অল করে আমি যেখান থেকে ডিলিট করে দেবো, কারণ এগুলো আমার প্রয়োজন নাই। ওকে, তো এখন কথা হলো ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করবো, তাহলে আমার কি করতে হবে, ওয়ার্ডপ্রেস এর ফাইলটি এখানে আপলোড করতে হবে। আমি এখানে আপলোডে ক্লিক করলাম। এই যে আরেকবার দেখেন, এই যে আপলোডে ক্লিক করলে এখানে চলে আসবে, এবং বলতেছে ওয়ার্ডপ্রেস এর যে ফোল্ডারটা আছে আমরা যেটা wordpress.org থেকে ডাউনলোড করি, সেটাকে এখানে আপলোড করতে বলছে। তো এখন আপলোড করব কি করে? আপলোড করার জন্য আগে আমার ফাইলটা ডাউনলোড করা উচিত। ফাইলটা ডাউনলোড যেহেতু আছে, আমি তাহলে ফাইলটাকে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের জ্যাম এসডিডক্স, এই যে ওয়ার্ডপ্রেস, ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে ছেড়ে দিলেই দেখবেন যে একটা আপলোডিং একটা প্যাকেজ ইয়া হয়ে যাবে, স্টার্ট আপ হবে। ঠিক আছে, তো এটা যতক্ষণ না আমাকে এটা কমপ্লিটেড হয়ে গ্রিন সিগন্যাল দিবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করতে হবে। এই যে 100% হয়েছে, বাট এখনো গ্রিন সিগন্যাল সে দেয়নি, গ্রিন সিগন্যাল দিবে। কারণ এখনো যদি আপনি চলে যান তাহলে কিন্তু সমস্যা হবে। এই যে গ্রিন সিগন্যাল দিয়েছে, এখন আমি এই যে গো ব্যাক যেতে পারি। গো ব্যাক যাওয়ার সাথে সাথেই সে দেখাবে যে ওই ফোল্ডারে একটা জিপ ফাইল তৈরি হয়েছে। এখন এটা তো এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে, করবো কি করে? এই যে মাউসের অ্যারো ক্লিক করে এখানেই সবকিছু আছে, এক্সট্রাক্ট। এটার জন্য আলাদা কোনো ফাইল ডাউনলোড করার ইনস্টল করার প্রয়োজন নেই, সি প্যানেলে এসব জিনিসগুলো দেওয়া থাকে। এক্সট্রাক্টে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলস, এই যে এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে যদি আমি যাই, এই যে সব ধরনের ফাইল আছে, বাট এখানে যদি আমি একটু খেয়াল করি, একটু আমি যদি ব্যাকে যাই, আমার এই ফোল্ডারের কোনো প্রয়োজন নেই। আমি এটাকে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক, এই যে ডিলিট, এবং পার্মানেন্ট ডিলিট। এখানে কোনো ট্রাশ ফাইল রাখার প্রয়োজন নাই, কারণ আমাদের স্টোরেজ কিন্তু সীমিত। এখানে দেখেন আমাদের স্টোরেজটা মাত্র 5 জিবি। তো সেজন্য কোনো অতিরিক্ত ফাইল আমরা এখানে রাখার কোনো প্রয়োজন আমাদের পড়বে না। এখন এখানে আছে ওয়ার্ডপ্রেস। এখন আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস ফোল্ডারে ইন হলে এইগুলো দেখতে পাচ্ছি, বাট সেটা আমি চাচ্ছি যে না, আমার এখানেই লাগবে, ওয়ার্ডপ্রেস ফাইলে যেগুলো আছে সেগুলো থাকুক।
তো আমার এই ফাইলগুলোকে সিলেক্ট অল করতে হবে। এই যে দেখেন এখানে সিলেক্ট অল আছে, আমি মুভ করব। এই যে মুভ করার পর এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডারটার নামটা আছে সেটাকে আনচেক করে আমি মুভ ফাইল করে দেবো। কারণ একটা অতিরিক্ত ফোল্ডার রাখার এখানে কোনো প্রয়োজন নাই। একটা অতিরিক্ত ফোল্ডার রাখাটাও কি হবে, এখানে যদি দেখেন এই ফোল্ডার অতিরিক্ত রাখাটাও আমার এখানে 6টা বাইট কেটে যাচ্ছে। সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাইটিং। তো আমি এটাকে সিলেক্ট করব, ডিলিট করব। এই যে আপনার ওয়ার্ডপ্রেস ফাইল আপলোডেড ডান। এখন আসবে ইনস্টলেশন। ইনস্টলেশনের জন্য কি করব, ওই যে আমাদের যে ডোমেইন নেম মনে আছে না, এই যে এটাকে এখন এখানে ইউজ করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়া ধরেন শুরু, তার আপনাকে কংগ্রাচুলেশন, এটা সেটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এরপরে তার আপনাদের কিছু ডিমান্ড করবে, রাইট? এই যে আমাদের যদি আমরা এই জায়গাটায় যদি আমাদের কি হতো, ওই যে জ্যাম্প হতো, তাহলে বিষয়টা কি হইতো, জ্যাম্পের কারণে আমাদের এই ডাটাবেস শুধু নেম ক্রিয়েট করলে হয়তো ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক হয়ে যেত। বাট এখানে সব কাজ করতে হবে নিজের দায়িত্বে। ঠিক আছে? কি কি কিরকম? এখন ডাটাবেস পাবেন কোথায়? কথা হলো আগে তো জ্যাম্পে মাইস্কুয়েল ডাটাবেসের ওই অ্যাক্টিভেট করলে হয়ে যেত, এখানে ডাটাবেস তৈরি করতে হয়। কিন্তু এটা এটা একটু কঠিন, মানে কঠিন না, মানে থিমটা একটু ডিফারেন্ট। এখন এখানে কি লিখবেন, এই যে ডাটাবেস, মাইস্কুয়েল ডাটাবেস বা ডাটাবেস উইজার্ড, ঠিক আছে, যে কোনো একটা এখান থেকে যাবে। এই যে এখন তারা একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে? তো এখন কথা হলো এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, আর আপনি এখান থেকে গিয়ে ওই যে মাইএসকিউএল ডাটাবেসে গেলে ডাটাবেস হিস্টোরি আছে, ক্রিয়েট নিউ, আদার ইনফরমেশন সব এখানে আছে। তো এখন আমি এখানে কি করবো, একটা ডাটাবেস তৈরি করব। কি সেটা, সেটা হলো ধরেন আমাদের ইয়ার সাথে নাম ম্যাচ করে দেই, 2301। আচ্ছা, ওই একটা ইয়া চলে আসছে, কোটেশন চলে আসছে। হ্যাঁ, ক্রিয়েট। এই যে ডাটাবেস তৈরি হয়েছে, সব কিছু রাখবেন কিন্তু। এখন কত, এই যে ডাটাবেসের মধ্যে আবার বিষয় আছে, ডাটাবেসের ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তাহলে এগুলো সব জন্য আলাদা আলাদা রাখি। এটা হলো ডাটাবেস। ডাটাবেস কি, এই যে এটা। এখন কত হলো ডাটাবেসের আবার ইউজার আছে, ডাটাবেসের আবার পাসওয়ার্ড আছে, তাই না? এগুলো চেয়েছিল না, তাহলে আমি এগুলো সব আগে তৈরি করে রাখি। পাস, ওকে। এখন গো ব্যাকে গেলাম। এখন কথা হলো এই যে দেখেন তারা চেয়েছে কিন্তু ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এখন এগুলো পাবেন কোথায়, এই যে একটু নিচে গেলেই ডাটাবেসের ইউজার নেম তৈরি করার জন্য তারা একটা ইয়া বলতেছে যে আপনি চাইলে নতুন একটা ইউজার তৈরি করে নেন। তাহলে আমরা সিমিলার নামই রাখি, 2301। পাসওয়ার্ড তারা বলতেছে আমি অটো জেনারেট করে দিলাম। এই যে এখানে যত ক্লিক করবেন তত হইতে থাকবে। পরবর্তীতে আপনি চাইলে আরো কঠিন, আরো সহজ করার জন্য যেখানে আরো অপশন কিছু আছে, বাট আমি এখানে এই যে ও, ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা এই যে কপি করেছি নিজের কাছে। এই যে দেখেন, পাস দিয়ে দিলাম, এটা এটা হলো আমার পাসওয়ার্ড, আর এইটা হলো ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম তারা এমনিই দিবে যে এই নামে একটা ইউজার নেম তৈরি হচ্ছে। এই যে দেখেছেন, সবকিছু আপনার কাছে রাখতে হবে। এখন কথা হলো আরেকটা ছোট কাজ বাকি রয়ে গেছে। এই যে দেখেন ডাটাবেস তৈরি হয়েছে, ডাটাবেসের ইউজারও আলাদা আলাদা তৈরি হয়েছে, কিন্তু আমরা তাদের সাথে প্রিভিলেজ করে দেই নাই, মানে এই যে ইউজারকে কানেক্ট করে দেই নাই। এখন ইউজারকে কানেক্ট করে দিতে হবে। যেমন এই যে 2301, এখানে কোনো ইউজার নাই, অথচ আমরা ইউজার বানিয়েছি। এই যে নিচে এখন এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, এখন 2301 আর 2301টাকে ম্যাচ করে আমাকে অ্যাড করে দিতে হবে। এখন পারমিশন, যে ভাই প্রিভিলেজ ইউজার কি কি পারমিট পাবে, আমি বলবো যে এটা এই ইউজার সব ধরনের পারমিশন পাবে। মেক চেঞ্জ। এই যে কংগ্রেচুলেশন, আপনার এখানে যেসব প্রয়োজনাদি ছিল সবগুলো ফিল আপ হয়ে গেছে। আর আমরা জানি ডাটাবেস হোস্ট এটা নর্মালি যেটা আছে সেটাই থাকে, লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি। তো মোটামুটি সব কাজ শেষ, এখন লেটস গো। ডাটাবেস নেম কি ছিল, চলেন এখান থেকে চেক করে নিয়ে আসি। এই যে হলো ডাটাবেস নেম, আর ডাটাবেস ইউজার নেম আমরা সিমিলারই রেখেছিলাম যেন আমাদের অসুবিধা না হয়। বাট অবশ্যই কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এটা অবশ্যই আলাদা আলাদা রাখবেন, এবং আপনার সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে আপনার আলাদা আলাদা রাখবেন। টেবিল প্রিফিক্স বলেছিলাম যে অলওয়েজ কাস্টমাইজ করবেন, কারণ ডিফল্ট আমরা রাখবোই না বলতেই গেলে। ঠিক আছে? এই যে সবকিছু ওকে থাকলে এই যে অল রাইট স্পার্কি, দ্যাট মিনস আমাদের ডাটাবেজের কানেকশন সব ওকে, এখন রান।
এখন ইনফরমেশন, তো আমরা ওই গত ক্লাসে নিউজ পোর্টাল নিয়ে কাজ করেছিলাম, ওই নিউজ পোর্টালে দিলাম ইউজার নেম। আমি ধরেন ওই যে আমি যেটা ইউজার নেম নিয়েছিলাম সেটাই দিলাম, পাসওয়ার্ড সেটা দিয়েছিলাম সেটাই নিলাম। তাহলে আমরা এখানে আরেকটা কাজ দেখতে পেলাম, সেটা হলো আমরা এখান থেকে আহ ডাব্লিউপি অ্যাডমিনের ইউজার পাস দেখতে পেলাম। তো ইউজার নেম পাস আমি কপি পেস্ট করে এখানে আমি দিয়ে দিই, কারণ এইগুলোই আমি দিচ্ছি। ওকে, এই যে ইউজার নেম আর পাস। ইমেল অ্যাড্রেস দিলে আপনার ইমেলের সাথে কোলাবরেট করবে, কোনো কারণবশত যদি আপনি এসব পাসওয়ার্ড ভুলে যান, তারা আপনার ওই ইমেলের মাধ্যমে কন্টিনিউ করবে। বাট আপনি যদি চান এখানে একটা র্যান্ডম ইমেলও দিতে পারেন, এখানে কোনো ভ্যারিফিকেশন ইস্যু নেই যে আপনাকে ইমেলে ভ্যারিফাই করতে হবে। জাস্ট দিলে ভালো, না দিলেও কোনো ইস্যু নাই। কিন্তু হ্যাঁ, ওই ফরগেটেন হয়ে গেলে বা যে কোনো ধরনের এই সেক্টরে, মানে এই ইয়াতে, এই ওয়েবসাইটে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো নোটিশ বা প্রয়োজন হয় তখন এটা ইমেল করবে তারা। তখন কত হলো, আপাতত ইমেল আমি দিতে যাচ্ছি না, আমি এখানে হজবরল হজবরল.com দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কেন দিই এটা আমরা জানি, কারণ ওয়ার্ডপ্রেস আমরা এর আগেও ইনস্টল করেছি। এখন জাস্ট খালি এটা লাইভ হয়েছে। এই যে কংগ্রাচুলেশন, হয়ে গিয়েছে। এখন যদি আমার এখানে ইউজার নেমটা দিই আর পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিই, এই যে এন্ড রিমেম্বার মি লগ ইন। কংগ্রাচুলেশন, আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়ে গিয়েছে। আর লোকাল হোস্টে যেমনটা দেখতাম আমরা ঠিক তেমনটার ইন্টারফেসই আমরা দেখতে পাচ্ছি। আপনাদের একজনের কোশ্চেন ছিল যে যদি আমার কোনো থিম কেনা হয়, তাই না, প্রিমিয়াম থিম কিন্তু কখনোই এভাবে থাকে না যে আপনি এখানে অ্যাপিয়ারেন্সে যাবেন থিমে গেলেই পেয়ে যাবেন, বিষয়টা তেমন না, এগুলো প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিম মূলত এখানে অ্যাড নিউতে গিয়ে আপলোড করতে হয়, তারা ডাউনলোড করার পারমিশন দেয়, ডাউনলোড করে নিলে আপলোড করতে হয়, এই যে আপলোড করা। এখন আপলোড ফাইলের ভিতরে অনেক কিছু থাকে, রাইট? তো এখন কত কি কি থাকে, যেমন আমার কাছে একটা স্যাম্পল আছে, যদি দেখি সবকিছু ওকে থাকলে আমি দেখিয়ে দিই। এই যে উডমার্টের থিমটা আমার কাছে আছে, ফ্রি থিম, এটা এটা এখনো পেইড না। এক্সট্রাক্ট হিয়ার করলাম, দেখেন তারা আমাকে উডমার্ট থিম একটা প্রোভাইড করছে। এখন কথা হলো, অনেক থিম আছে যারা কি করে, এখানে উডমার্ট থিমের একটা মেইন ফাইল, এর ভিতর আরো জিপার 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 ফাইল রাখে। ঠিক আছে, এটা তাদের ওপিনিয়ন যে তারা কিভাবে থিমটাকে রাখে। বাট বেশিরভাগ থিম যারা প্রফেশনালি কাজ করে তারা কি করে, ও এখানে সব দিয়ে দিয়েছে। এই যে লাইসেন্স, প্লাগইনস, উডমার্ট থিম, এই যে উডমার্ট ডট জিপ, উডমার্ট নাল, উডমার্ট টাইপ। তা আমার দরকার হলো এই যে উডমার্ট ডট জিপ। ঠিক আছে। এরপর এখানে গেলে আবার এখানে অন্যান্য কাজ আছে, এগুলো তাদের নর্মাল করা ফাইল। আপনি একভাবে এত কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এতটুকু করতে পারেন। এখানে আবার এই যে ডকুমেন্টেশন প্লাগইন আছে, এখানে পড়া যায়। আপনি যদি এই যে কিভাবে ইনস্টল করতে হয়, এই যে কিভাবে পড়তে হবে, এগুলো সব আপনি এখান থেকে পড়ে নিলেই বুঝতে পারবেন। বাট আমি এখানে ইজি করে দেই আপনাদের, জাস্ট খালি এই উডমার্টের এই ফাইলটাই এখানে আপলোড করে দিলে কাজ হয়ে যাবে। চলেন আমি চেক আউট করি। এই যে আমি ডাউনলোডে গেলাম, কম্প্রেসডে গেলাম, এই যে উডমার্ট আপলোড। হ্যাঁ, অবশ্যই জিপ ফাইল আপলোড করবেন, অবশ্যই অবশ্যই। আনজিপ করা ফোল্ডার কখনোই আপলোড করবেন না। দেখা যাচ্ছে কোন একটা ফাইল মিসিং হয়ে গেলে পরে পুরো থিমটাই আপনার, মানে পুরো ইনস্টলেশনটাই জ্বলে যাবে। জিপ ফাইল করা দিবেন, এই যে। ঠিক আছে। এখন কথা হলো, তাহলে আমাকে এভাবে করা যাবে না, আমরা এখানে আপলোড থিম করে আমাকে ওই যে অনলি উডমার্ট যেটা আছে, তার মানে এই যে এটার ভিতরে উডমার্ট থিম, এই যে উডমার্ট ডট জিপ, এটা দিতে হবে। বাকি ফাইল তারা অটোমেটিক্যালি রিপ্লেস করে নিবে। যেমন এখানে আরো কি কি আছে, মেবি আমার এই থিমে কোনো ইস্যু আছে। দেখি চাইল্ড থিম ইউজ করে। এই যে, ওকে, থিম পেজে চলে গেলাম। এই যে আপনার থিম ইনস্টল হয়ে গেছে। ও,
আচ্ছা, তাহলে আমরা ডকুমেন্টেশন পড়ে নিতে পারি। এই যেখানে দেখেন ডকুমেন্টেশন দিয়েছে তারা, অনলাইন ডকুমেন্টেশন, আপনি পড়ে নেন একবার। এই যে ইনস্টলেশন, এই যে থিম কনফিগারেশন, কিভাবে থিম সেট আপ করতে হয়, সব এখানে আছে। যে কোনো থিমেরই কি আছে এরকম ইনস্টলেশন আছে। এই যে ইনস্টলেশন প্রসেস, এই যে আপলোড, অ্যাডমিন প্যানেল এন্ড এফটিপি। তো আপলোড থিম তো এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, আমি যেটা দেখাইলাম সেটা দেখাচ্ছে। এই যে উডমার্ট ডট জিপ ফাইল। ঠিক আছে, তখন কথা হলো ওরা বলতে চাচ্ছে যে আপনি যদি ইনস্টল করতে চান, এখানে তো হয়নি, এটা প্যারেন্ট থিম ছাড়া হবে না, যেটা ডিলিট করে দিলাম। এই যে অ্যাড নিউতে যাবেন, আপলোড থিম, চুজ ফাইল। এই যে উডমার্ট ডট জিপ ফাইলটা তার ইনস্টল করতে বলতেছে, বাট আমার এই ফাইলে মনে হয় কিছু সমস্যা আছে। এটা অনেক আগের ফাইল, মেবি এখন যদি ইয়া করি তাহলে হয়তো বা অন্য কোনো সিনারিও আসতে পারে। এই যে এটা মনে হয় কারাপ্ট হয়ে গিয়েছে, এটা চেক আউট করতে হবে। তো চলেন যে কোনো একটা থিম আমি নেই, উডমার্ট থিম ফ্রি ডাউনলোড। আচ্ছা, ভার্সন আপডেটও হয়েছে, এই যে দেখেন আমারটা 6.1, ওটা 7.1 আর কি। ওকে, তো এইভাবে আপনি থিম গুলোকে আপলোড করবেন। ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল যদি পড়ে নেন আপনার জন্য সুবিধা, আপনাকে আর এত সাফার করতে হবে না এই বিষয়গুলোর জন্য। ঠিক আছে, আর বাকিটা ইনশাল্লাহ আমরা ক্লাসে কন্টিনিউ করব। এখান থেকে আমরা থিম নিয়ে আজকে রিসার্চ করব, প্লাগইন নিয়ে রিসার্চ করব আজকে ক্লাসে। একটু পরেই আমরা এই কাজ নিয়ে শুরু করব। তো ঠিক আছে, সবাইকে আজকের জন্য এতটুকুই। আর নিজেরা যখন ডোমেন হোস্টিং কিনবেন এভাবে ট্রাই করবেন, যদি কখনো প্রবলেম হয় অবশ্যই আমি তো দেখবই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। করে থাকুক, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে যে ক্লাসগুলো আমরা এই যে লোকাল হোস্ট জ্যাম্পে করেছিলাম, আমরা সেটা এখন কনভার্ট করে সেটা এখন লাইভ সার্ভারে নিয়ে আসছি। আপনাদের কয়েকজনের কোয়েশ্চেন ছিল যে লাইভ সার্ভারে কিভাবে সার্ভ করা যায়, অথবা লাইভ সার্ভারে যদি আমাদের ওই ওয়ার্ডপ্রেসের কোনো থিম ডাউনলোড করা থাকে, সেই ডাউনলোড থিম কিভাবে ব্যবহার করা যায়, এই বিষয়গুলো কোয়েশ্চেন কয়েকটা ছিল। তো সেগুলো যেহেতু ক্লাসের বাহিরের টপিক, সেজন্য আমি রেকর্ডেড করে রাখছি, আপনাদেরকে আজকের ক্লাসের রেকর্ডের সাথে আমি দিয়ে দিব, হ্যাঁ। তা আমি আজকে মেন যে ইয়াটা আছে, যদি কোয়েশ্চেন থাকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেব না, হ্যাঁ, কোনো সমস্যা নেই। মানে লাইভের যে ইয়াটা আছে, লাইভ ক্লাসে আপনারা দেখেন, দেখাবার যদি কোনো কোয়েশ্চেন মনে হয় যে স্যার এই জিনিসগুলো বুঝিলেন, নোট করে রাখবেন, দেন আমাকে কোয়েশ্চেন আস্ক করিয়ে নেক্সট ক্লাসে, অথবা ওই যে আপনাদের মেসেঞ্জার তো আছেই, নক করিয়ে। ওকে, আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো আমাদের একটা ডোমেইন আমরা তৈরি করেছি, সাব ডোমেইন। যেহেতু মেইন ডোমেইন তো এখন আপাতত আমাদের নাই, তো আমি আরেকটা মেইন ডোমেইনের আন্ডারে একটা সাব ডোমেইন তৈরি করেছি। আমি এখন সেই ডোমেইনে ইন হলাম, এবং আপনারাও কিন্তু এই ডোমেইনটা ক্লিক করলেই সম্পূর্ণ ওয়েবসাইটের মেইনটেনেন্সি সব কিছুই আপনারা চাইলে এখন দেখতে পারবেন। মানে এটা এখন লাইভ, মধ্য কথা হলো লাইভ। ঠিক আছে, এই যে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইন এন্ট্রি লেভেলে যেমন হয়, একবারে ফ্রেশিং লেভেলে, সেই লেভেলটাই এখন এটা আছে। ঠিক আছে, এখন কথা হলো এটা লাইভ হলো কি করে, আমি হোস্টিং পেলাম কোথায়, এই জিনিসগুলো সব ভিডিওতে আছে, হ্যাঁ। তো এইগুলো ভিডিওটা দিয়ে দিব, দেখে নিন। তো চলেন আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে দেখেন সিনারিও সেম, ওয়ার্ডপ্রেসের পরবর্তী সিন সব সেম, পার্থক্য তেমন কিছু নাই। এগুলো আপনার লাগবে না, এই যে স্ক্রিন অপশন থেকে ওই যে যেগুলো আমরা আগে প্রথমবার করে আসছিলাম সেগুলোই। ঠিক আছে, এবং আমরা একটা নিউজ পোর্টাল সাইট বানিয়েছিলাম, রাইট। সেই নিউজ পোর্টাল সাইটটাকে আমরা ওই যে ইউজার ফ্রেন্ডলি করার জন্য বিভিন্ন ধরনের ডেমো টেমপ্লেট ইউজ করেছিলাম, এবং ডেমো টেমপ্লেট ইউজ করার দ্বারা আমাদের নিউজ পোর্টাল সাইট কিন্তু খুবই এক প্রকার একটা নতুনত্ব প্রকাশ পেয়েছিল, এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর একটা সিনারিওস দেখতে পেয়েছিলাম, এবং অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন লাইক স্লাইডার, এরকম অনেক কিছু ছিল। এখন কত হলো, এগুলো হলো যতই হোক আরেকজনের করা ডেমো ডিজাইন, কিন্তু আমরা চাই যে আমাদের নিজস্ব করা যদি কোনো ডিজাইন আমরা করতে পারতাম,
এখন কথা হলো যদি আপনি চান এরকম যে ভাইয়া নিজের করা কোনো ডিজাইনের উপর ইম্প্যাক্ট ফেলাবেন, তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, চলেন আমরা একটু পেজে যাই। এই যে অল পেজ আছে, অ্যাড নিউ আছে, আমি একটা পেজ অ্যাড নিউ করি, মানে ফর এই যে লার্নিং পারপাসে, যে আমি যদি চাই যে কিছু টুলস নিজে তৈরি করার জন্য, জেনারেট করার জন্য কী কী ধরনের টুলস আমি তৈরি করতে পারবো, বা ফিচার সেকশন, তাই না, এগুলো তো আমার দরকার হয়। সবগুলো তো আর একেবারে পেয়ে গেলাম হয়ে গেলো বিষয়টা তেমন হয় না। তো সেই জন্য আমি এখন এখানে একটা দিলাম যে কী দিতে পারি, টেস্টিং বা স্যাম্পল নাম দিলাম, হ্যাঁ স্যাম্পল, পাবলিশ করলাম, পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। এই যে এখন আমি যদি ভিউ পেজে যাই, দেখবেন যে এই ওয়েবসাইটটার স্যাম্পল পেজটা এখানে আসছে। এখন আপনার এই পেজটা এডিট করতে হবে, তাই না? এডিট করতে গেলে দেখেন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো কিন্তু নর্মালি আসবে তখনই যখন আপনি ব্যাক এন্ডে লগ ইন করে থাকেন। চলুন এডিট পেজে যাই। এখন দেখেন এই স্যাম্পল পেজে এডিট করার মতো কি কি আছে। সর্বপ্রথম দেখেন এডিট করার মতো, এই যে দেখেন এই স্যাম্পল পেজে থাকবে কি কি। এখানে এখন আপনি যদি দেখেন যে উইজেট আছে, যেগুলো আমরা ওই যে ব্লকে লিখতাম না, ওই যে পোস্টে লেখার জন্য যেগুলো ব্যবহার করতাম সেগুলো এখানে আছে। যেখানে প্যাটার্ন আছে, অন্যান্য অপশনালিটিসগুলো আছে। তার মানে এখানে যদি কোনো কন্টেন্টের প্রয়োজন পড়ে সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তাই না? এছাড়া আর কি কি আছে স্যাম্পলের পাশাপাশি আমি যদি আবার এখানে দেখি, এই সেকশন বা এই পেজের পুরো ফিচার সিস্টেম আছে, যে কোন সময় পাবলিক হয়েছে এটা সেটা। এখন কথা হলো দেখেন হেডলাইন ব্লগ মানে প্রয়োজন পড়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, তাই না? এখন কথা হলো আমার মূল কাজের প্রয়োজনটা কি, সেটা হলো আমি যেন এই যে গ্রিড সিস্টেম মেনটেন করতে পারি। গ্রিড সিস্টেম মানে কি? গ্রিড সিস্টেম মানে হলো ওই যে আমরা যে প্ল্যানিং করি না, রো কলাম এটা সেটা, মানে এই যে এতটুকু ডিজাইনে কি হবে, এটা হলো আমার এই যে রো কলাম, এইখানে আমি হেডলাইন দিব, তাই না? ওয়ার্ডপ্রেসের এই যে এডিটিং যে ইয়াতে আছে, এডিটিংয়ে যে গেলাম সেখানে কিন্তু এই গ্রিড সিস্টেমটা নাই, ডাইরেক্ট হেডলাইন দিচ্ছে, অন্যান্য কন্টেন্ট দিচ্ছে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যে আমি যদি চাই যে এরকম অ্যালাইন ডিজাইন করার জন্য, সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের এই ফিচার নাই। তাহলে এখন এটা কি আমার প্রয়োজন না? একটা ডিজাইন করতে গেলে বা একটা নিজের মতো করে ডিজাইন করার জন্য তো এটা প্রয়োজন। এটা যদি না থাকে তাহলে আমি করব কি করে? এটার জন্যই আমাদের এখন থার্ড পার্টি ফিচারের প্রয়োজন হয়। দেখেন আমাদের সর্বপ্রথম আগে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস কতটুকু কার্যকর করার জন্য কেপেবল। এখন দিয়ে দেখলাম যে ওয়ার্ডপ্রেস আমাকে অনেক কিছু দিতে পারতেছে, হেডলাইন, প্যারাগ্রাফ, কোটেশন। পরবর্তীতে আপনি যদি একটু খুঁজেন মোটামুটি অনেক কিছুই পাবেন। এই যে রো কলাম এগুলোও দিচ্ছে, এই যে কলামস। আচ্ছা চলুন কলামস নিয়ে দেখি। এই যে কলাম দিচ্ছে আমাকে, ওকে খুব ভালো, যাক দিলে তো আলহামদুলিল্লাহ। এই যে কলাম নিলাম, এখন এখানে কি আসবে, হেডলাইন আসবে। তো আমি এখানে দিলাম একটা হেডলাইন। ওকে, এই যে হেডিংটাকে যদি আমি ড্রাগে করে এখানে রাখতে চাই, হয়েছে বোধহয় না? জি। ওকে, এখন আমি চাচ্ছি এখানে একটা ইমেজ আনার জন্য, তো চলেন ইমেজ নিয়ে আসি। যেখানে ইমেজ ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, ওয়েল ইমেজও চলে আসছে। আচ্ছা যাক, এখন যে কোনো একটা ইমেজ আপনি চাইলে দিয়ে আসতে পারেন। আমাদের এখানে কোনো ইমেজ আছে, ডাউনলোড করা কোনো ইমেজ আচ্ছা এই যে আছে, দিয়ে দিলাম। ওকে, কন্টেন্ট আসছে। এখন এটাকে অ্যালাইন করতে হবে একটু, এটাকে সেন্টার আনতে চাইলে এটাকে ধরে হয়তো বা এই যে প্যাডিং টপ দিতে হবে, অন্য কাজ করতে হবে। এখন প্যাডিং দেয় কি করে? প্যাডিং দেওয়ার জন্য আমরা হয়তো বা এটাতে দেখেছিলাম না, যে প্যাডিং দেওয়ার অপশন আছে, এই যে এখানে মনে হয়, এই যে না এটা না, ডাইমেনশন, অ্যাডভান্স, স্টিমেল অ্যাঙ্কর, এই যে প্যাডিং। তো প্যাডিং আমি কত দিব এটা চেক করার জন্য আমি এখন এই যে এখানে ধরলাম কাস্টম সাইজ প্যাডিং
40। এখন সর্বাধিক পাচ্ছি, কিন্তু আমার তো দরকার শুধু কি টপ সাইটে। তাহলে যেখানে 0, এখানে 0, দেখেন কোথায় কোথায় ক্লিক করলে কোথায় কোথায় আসতেছে, লেফটেও 0। তাহলে যে 40 পেজের উপরে লাগছে না, আমার 140 লাগবে, 140। এই যে দেখেন, আমি চাইলে এই ডিজাইনটা করতে পারতেছি। আপডেট করে দিলাম, আপডেট করার পর পেজটা একবার দেখা উচিত না? আমি এই যে ভিউ পেজে ক্লিক করলাম, ওয়াও, আসছে তাই না? এই যে হ্যালো বাংলাদেশ নামে একটা সেকশন আসছে। এখন কথা হলো, আসলেও এখন আমাকে এই যে দেখেন স্যাম্পল নামে পেজের নাম আসতেছে। এখন পেজের নাম কি আমার দরকার আছে? এটা তো দরকার নেই। পরে তাদের প্রদত্ত ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে তাদের কন্টেইনার হলো এতটুকু। এখন এগুলোকে চেঞ্জ আপ করতে হবে না? এখন এগুলোকে যদি আমি চেঞ্জ আপ করতে চাই তাহলে কিভাবে করব? এখন এটার জন্য আছে পেজ সেকশনে এই যে টেমপ্লেট, ঠিক আছে? এখানে টেমপ্লেট কয়েক ধরনের হয়, আমি ব্ল্যাঙ্ক দিলাম, দেওয়ার পর আপডেট করলাম, আপডেট হয়ে গেছে। তো চলেন এখন ডিফারেন্সটা দেখি, বিফোর আফটারটা দেখি। দেখেন এখন আর কিছু অ্যাভেলেবল আর নাই, মানে আগে উপরে অনেক কিছু ছিল তাই না, অনেক কিছু অপশন ছিল, এখন শুধুমাত্র এই সেকশনটাই আছে, এতটুকু। এখন কথাটা হলো কি জানেন, আপনি এখানে অনেক কাজ করছেন, খুবই ভালো। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটার উপর আমি একটা হোবার ইফেক্ট রাখতে চাই, আপনি একটা হোবার ইফেক্ট এটার উপর রাখতে চান, এখন দিবেন কিভাবে? অথবা আপনি চান যে কিছু অ্যাডভান্স আরও কিছু ডিজাইন ইনক্লুড করার জন্য, যেমন আপনি চাইছেন কন্টেইনারটা মেনটেন করার জন্য। এখানে কি কন্টেন্ট মেনটেন করার অপশন আছে? যদি আমি একটু দেখি, মনে হয় না কন্টেইনারের এই যে সাইজটাকে মেনটেন করার অপশন আছে। তাহলে এখন কথা হলো, এই যে দেখেন আপনি শুরু করতে গিয়ে বারবার এক এক জায়গায় হোঁচট খাচ্ছেন, মানে কি এক এক জায়গায় এক একটা মিসিং, যার কারণে আপনি প্রপার কাজ করতে পারছেন না। হ্যাঁ, খুঁজে বের করতে চাইলে তখন অনেক সময় নিয়ে সাপেক্ষ নিয়ে করা যাবে, যেটা ওই যে আমাদের মনে আছে কিনা সিএসএস ফ্লোটের সময় আমরা করতে পারি, কিন্তু এই জায়গা থেকে ওটা, ওই জায়গা থেকে এটা, সব কিছুকে মিলিয়ে এনে অ্যাডজাস্ট করে দেন বসাতে হয়। কিন্তু যদি আমি চাই ভাই এরকম কোন একটা প্যাকেজ আমাকে দেন, আমি অল ইন ওয়ান পাবো, আপনাদের কি এরকম প্রয়োজন হয় না যে ভাই অল ইন ওয়ান পাইলেই তো ভালো, আমি আলাদা করে কেন যাব অন্য অন্য জায়গায় ঘুরতে? এটার জন্য আপনাদের জন্য একটা সুন্দর একটা ফিচার আছে, সেটাকে বলা হয় পেজ বিল্ডার। দেখেন, যে কাজটা ওয়ার্ডপ্রেস দিয়ে রেখেছে তার বাহিরে যদি এক্সট্রা কিছু ফিচার আপনার প্রয়োজন পড়ে, সেই ফিচারগুলোকে তাদের ভাষ্যমতে বলা হয়ে থাকে প্লাগইন। এই যে প্লাগইনস, ঠিক আছে? অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা একটা জিনিস জেনেছিলাম যে অ্যাপিয়ারেন্সের মধ্যে যেসব কার্যক্রমগুলো করে সেটা হলো থিমস রিলেটেড। যেমন আমি একটা থিম নিয়ে তো কাজ করতে হবে, আমি তো আর খালি মাঠে কাজ করতে পারবো না, তাই না? ফুটবল ম্যাচ হবে, ফিল্ড নাই, এরকম তো হয় না। তা আমাকে যেহেতু আমরা এখন কাস্টমাইজ করব, তার মানে আমাকে অলরেডি একটা ফাইল থাকতে হবে যেটার উপরেই কাস্টমাইজেশন আমি করব। তো তার মানে অ্যাপিয়ারেন্সের মাধ্যমে থিম আসবে, ওই থিম থেকে কাস্টমাইজ হবে, কিন্তু থিমের মধ্যেও অনেক কিছুর ফিচার মিসিং থাকবে, কারণ থিম এটা অল ইন ওয়ান, মানে সবার জন্য আর কি। এখন কত সবার জন্য থিম যদি দেন, কারো এক ফিচার লাগবে, কারো আরেক ফিচার লাগবে না। তো সেজন্য এই যে ফিচারের যে বাধ্যবাধকতা বা ফিচারের মধ্যে যে ডিফারেন্স সে আলাদা করে রেখেছে, তার কারণটাই হলো যেন সবাই সবার মতো করে অ্যাডজাস্ট করে তাদের প্রজেক্টগুলোকে ব্যবহার করতে পারে, কাজ করতে পারে। আর ওই প্রজেক্টের জন্য যেসব ফিচারের প্রয়োজন সেগুলোই হলো প্লাগইনস। আর এই যে আমি বললাম পেজ বিল্ডার, এটা একটা ফিচার, এই ফিচারটাও একটা প্লাগইনস। তার মানে এখন যদি আমি কোনো পেজ বিল্ডার লিখে সার্চ করি, এখানে আমি দেখব যে অনেকগুলো নাম আপনি পাবেন পেজ বিল্ডার, ঠিক আছে? ফর ওয়ার্ডপ্রেস, এখানে তো এখন অনেক কোম্পানির পেজ বিল্ডারই আছে, এই যে, ঠিক আছে? তো এখন কথা হলো, এই যে এগুলোর নামগুলো আছে না, ব্রিজি, বিভার, এলিমেন্টর, স্পিড প্রড, ডাব্লিউপি পেজ, সাইট অরিজিন, অক্সিজেন, জায়ন, যা যা আছে এগুলো সবগুলো এক একটা পেজ বিল্ডার। তার মানে আপনার এই যে ফিচারিং, মেইনটেনেন্সে, যত ডিজাইন পার্সপেক্টিভে যতটুকু কাজ আপনার প্রয়োজন সম্পূর্ণ কে করে দিবে? এই ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার আপনাকে করে দিবে।
এখন এখানে এখন নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হলো ভাই এত এত পেজ বিল্ডার কাকে ধরবো, কাকে শিখবো? বিষয়টা হলো অনেকটা এরকম, তাই না? তো এখন যে বিষয়টা হলো, পেজ বিল্ডার আপনি যেটাকে ইচ্ছে সেটাকেই চুজ করতে পারেন, কিন্তু আমাকে এখন ফ্লেক্সিবিলিটি দেখতে হবে যে কোন পেজ বিল্ডারটা আমার আশেপাশের মানুষরা বেশি ব্যবহার করছে এবং মার্কেটে চলমান কোন পেজ বিল্ডারটা বেশি। ঠিক আছে? তো আমাদের এশিয়ান প্যাসিফিক কান্ট্রিতে বলেন বা আমাদের মার্কেট প্লেস ফোকাসড কান্ট্রিগুলোর ক্ষেত্রে বলেন, বেশিরভাগ কোম্পানি এলিমেন্টরকে ব্যবহার করে। বেশিরভাগ কোম্পানি কাকে ব্যবহার করে? এলিমেন্টর। এলিমেন্টর। ঠিক আছে? তো এখন কথা হলো, যে পেজ বিল্ডার দিয়ে আমরা এখন কাজগুলো করব, তার মধ্যে এলিমেন্টর হলো একটা মাধ্যম, তাকে ব্যবহার করে আমরা পেজ বিল্ডিংগুলো করতে পারি। এখন কথা হলো, ঠিক আছে আমাদের আশেপাশের মানুষরা এলিমেন্টরকে বেশি পছন্দ করে, এটা সেটা, বাট এছাড়া কি আদার আর কোনো রিজন আছে কিনা যে এলিমেন্টরকে ব্যবহার করব? এখানে বিষয়টা হলো, এলিমেন্টরকে ব্যবহার করার আরেকটা রিজন হলো, এলিমেন্টরের কিছু অনেক টুলসই আছে যেগুলো অন্যান্য টেমপ্লেট বা অন্যান্য পেজ বিল্ডার প্রিমিয়াম ব্যবহার করে, সেগুলো তারা ফ্রিতে প্রোভাইড করে। তার মানে এলিমেন্টরের কিছু কি আছে, ফ্রি রিসোর্সেস আছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এলিমেন্টরকে ফ্রিতেই ব্যবহার করতে পারি। এছাড়াও এলিমেন্টরের সাথে কম্প্যাটেবল, মানে কম্প্যাটেবল বলতে কম্পিটিটিভ পেজ বিল্ডার আরেকটা আছে, সেটা হলো ডিভি। সেটার নাম হলো ডিভি। ঠিক আছে? ডিভি বিল্ডার বলা হয়। এখন কথা হলো, এদের মধ্যে প্রায় একটা কি থাকে, একটা ওই যে 50-50 থাকে, কেউ কখনো 51 হয়, কেউ 50 হয়, এরকম। এখন কথা হলো, তাহলে আমরা ডিভিকে কেন নিচ্ছি না? কারণটা হলো, ডিভি সম্পূর্ণরূপে পেইড। মানে এই ডিভি থিম যদি বা পেজ বিল্ডার যদি আপনাকে ব্যবহার করতে হয়, আপনাকে একটা চার্জ পে করতে হবে, সেই টাকা পে করে আপনি ডিভি থিমের কাজগুলো করতে পারবেন। এখন যেহেতু ডিভি থিমের মধ্যে কোনো ফ্রি কি নেই, মেম্বারশিপ নেই, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, না চাইতো এলিমেন্টরি ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো সেজন্য এখন আমরা কি করব, আমাদের এই পেজটাকে অপটিমাইজ করার জন্য আমরা এখন এলিমেন্টরের সহায়তা নেব। এখন এলিমেন্টরের সহায়তা নেওয়ার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখান থেকে আপনি এখন এই যে এখানে লিখেন এলিমেন্টর। এই যে, ঠিক আছে? এ পর্যন্ত 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন তার মধ্যে রয়েছে, যাদের মধ্যে 4.5 স্টার সে এখনও রিভিউ মেনটেন করছে। তাহলে আমি এখন এটাকে ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এলিমেন্টর ব্যবহার করার আরেকটা মেজর কারণ হলো কি জানেন, এই যে এলিমেন্টরের চাইল্ড প্লাগইন। ধরেন এলিমেন্টরের মধ্যে 250 ফিচার আছে, ধরে নেন যে এলিমেন্টের ভিতরে 250টা টুলস আছে, তার মধ্যে 50টা বা 60টা টুল এলিমেন্টর ফ্রিতে দিয়েছে, বাকি 200টা টুল এলিমেন্টর কি পেইড করে দিয়েছে, যে সে তার পেইড ভার্সন ইউজ করলে সে বাকি 200 টুলও ইউজ করতে দেবে। এখন আমরা তো চাই যে ফ্রিতে কিভাবে সার্ভিসগুলো দেওয়া যায়। ফ্রিতে সার্ভিসগুলো দিতে গেলে তখন আপনি যদি চান এই যে 50 টুলের বাহিরে আরও ইউজ করার জন্য, সেজন্য এই যে এলিমেন্টরের চাইল্ড প্লাগইন, অ্যাসেনশিয়াল অ্যাডঅনস, রয়্যাল এলিমেন্টর, প্রিমিয়াম অ্যাডঅনস, এরপরে হ্যাপি অ্যাডঅনস, এরপরে এলিমেন্টস কিট, এরপরে আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর। মানে আমি যেগুলো ব্যবহার করছি আমি সেগুলো নামগুলোকে মেনশন করতেছি আর কি। এই যে, এখন কথা হলো, এগুলো যদি আপনি ব্যবহার করেন হবে কি, ওই যে 50টা ফিচার ছিল আগে, এখন সেখানে 120টা হয়ে যাবে। তার মানে দেখেন, অর্ধেকের বেশি ফিচার আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারছেন। এই একটা মাত্র রিজন যে এলিমেন্টরকে আমরা অন্যদের থেকে প্রাধান্য দিই। ওকে, এলিমেন্টর ইনস্টল করলাম, এখন সেই ক্রিয়েট অ্যাকাউন্ট এটা সেটা করতে বলতেছে, বাট আমার এত কিছু দরকার নাই। এই যে কেটে দিলাম, এই যে এলিমেন্টর। এখন কথা হলো, সেম পেজটাকে এখন এডিট করার জন্য কি করতে হবে। এই যে আমি এখন রিফ্রেশ করলাম, বা চলেন আবার নতুন করে ওপেন করি। এই যে পেজ, অল পেজ, এই যে স্যাম্পল, ভিউতে ক্লিক করলাম। ওকে,
এখন কথা হলো এই যে এখন এডিট পেজে ক্লিক করব, আবার কোথায় ক্লিক করব, এডিট পেজ। ওকে, দেখেন সেম ডিজাইনই আছে, কিন্তু পার্থক্য হলো এখানে একটা বাটন অতিরিক্ত এডিশন হয়েছে, যেখানে তারা বলতেছে আপনি চাইলে তাকে এডিট উইথ এলিমেন্টের মাধ্যমেও এডিট করতে পারেন। ঠিক আছে, ক্লিক করলাম। এখন একটু রিফ্রেশ করে সে এখন এই পেজটাকেই এলিমেন্টরে ওপেন করবে কাস্টমাইজ করার জন্য। ওকে, চলে আসছে, রাইট। এখন এখান থেকে আপনি কি কি কাস্টমাইজ করতে পারবেন দেখেন। সর্বপ্রথম বিষয়টা হলো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে কন্টেন্ট উইথ, এই যে আমাদের যে ঝামেলাটা ছিল ভাই কন্টেন্ট উইথটা অনেক ছোট হয়ে যাচ্ছে, আমরা এখন এই যেটাকে নিজের মতো করে বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, তার মানে এটা আমাদের জন্য একটা কি মেজর একটা আপডেটস বলাও যেতে পারে। এরপরে এই যে হ্যালো বাংলাদেশ, এখানে ক্লিক করলাম। এখন কথা হলো এই সেকশনটা এরকম রেসপন্ড কেন করতেছে, কারণ এই সেকশনটা কিন্তু এলিমেন্টও দিয়ে করা হয় না, এই সেকশনটা করা হয়েছে অন্য কোনো টুলস দিয়ে। তাহলে আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। এখন আমার এই সেকশনে কিছুই নেই, রাইট। এখন কথা হলো এখান থেকে যদি আমি চাই ওই যে সেকশন তৈরি করব 2-3 কলামের, এই যে কোথায় ক্লিক করলাম, এই যে প্লাসে ক্লিক করলাম। দেখেন কয় ধরনের সেকশন তারা দিয়েছে, আপনি চাইলে 4টা সেকশনেরও কাজ করতে পারেন। এরপরে এই যে দুটো সেকশন, বড় ছোট হতে পারে, সরি ছোট বড়, বড় ছোট, আবার দুটো ছোট একটা বড়, একটা বড় দুটো ছোট, কত ধরনের ফরমেশন তারা দিয়েছে। এখন এখান থেকে যদি আমার লাগে আমি এখান থেকে দুটো নিলাম, নেওয়ার পরে এই যে দুটো চলে আসছে। এখন আপনার কাজ কি, ওই হেডলাইন প্যারাগ্রাফ আনবেন না, তাহলে সেটাও অনেকটা সেম। এই যে হেডিং, ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে পুশ করে ছেড়ে দেন, এই যে হেডিং চলে আসছে। এখানে কি লাগবে, একটা ইমেজ লাগবে। তো আমি এই যে এখন এখানে প্লাসে ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে 3 ডটের এই যে 9টা ডট আছে না, এই 9 ডটে ক্লিক করে এখান থেকে এই যে ইমেজ ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। এখন কি ইমেজ দিবেন, এই যে এখানে ক্লিক করলাম, মিডিয়া লাইব্রেরি থেকে দেখি এই যে একটা ইমেজ আছে, ইনসার্ট করে দিলাম, ইমেজ চলে আসছে। এখন এই কন্টেন্টটাকে কি করতে হবে, একটু সেন্টার আনতে হবে, রাইট। তো সেন্টার করার জন্য কি করা যায়, এখন কথা হলো এটা তো আর কোনো ওই যে কোডিং এরিয়া না যে আমি এই দুইজনের প্যারেন্টকে ধরবো, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে সেন্টার চলে আসবে, এটা আবার ওই প্ল্যাটফর্ম না। এখন কথা হলো তাহলে কি করতে হবে, এই যে এখানে এই যে এই টুলে ক্লিক করতে হবে। দেখেন প্রতিটারই এই যে দেখেন যখন আমি এটার মাউস রাখি এটার একটা পেন টুল আসে, তার মানে এটার এডিটেশন আসে, এডিট করার পারমিশন আসে। এখান থেকেও সেম, এখানে এডিট করা যাবে। এতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই সেকশনে কি কি কাস্টমাইজ করতে পারবো, সব ধরনের কন্টেন্ট এখানে চলে আসছে। সর্বপ্রথম হলো কন্টেন্ট, সেখানে বলতেছে এই কন্টেন্টের কোনো লিঙ্ক হবে কিনা, ক্লিক করলে কোথাও যাবে কিনা, সাইজ কত হবে, HTML ট্যাগ কি H1 থাকবে, H2 থাকবে না ছোট কিছু হবে, আমি H3 দিলাম, এই ছোট হয়ে গেল। অ্যালাইনমেন্ট কি হবে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন কোনটা হবে, এটাও আছে। এরপর আছে স্টাইল, এই যে দেখেন টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো, মানে একের ভিতরে সব। যে কাজটা আপনাকে ওইখানে আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হইতো, এক ছায়ার তলে বা একই ছাদের নিচে সব পাওয়া যাচ্ছে। টেক্সট কালার আমার এটা লাগবে না, আমার লাগবে ডার্ক কালার, এই যে ডার্ক কালার হয়ে গেল। টাইপোগ্রাফি আমার এটা লাগবে না, টাইপোগ্রাফি আমার লাগবে রোবোটো, রোবোটো অলরেডি আছে। আমি বললাম যে না আমার লাগবে রেলওয়ে, এই যে আপনি এখানে জাস্ট খালি সার্চ করেন RALE, এই যে রেলওয়ে, দেখেন হয়ে গেছে। টেক্সটের সাইজ কত হবে, দেখেন সাইজ মেনটেন করা যায়। আমি বললাম যে সাইজ হবে 26 পিক্সেল, এই যে। এরপরে ওয়েট কত হবে, ফন্ট ওয়েট আমি বললাম 700, মোটা হবে। তার মানে ওই যে আমাদের যে গুগল ফন্টস আছে না, আপনি যদি এলিমেন্টর ব্যবহার করেন গুগল ফন্টস অটোমেটিক্যালি কী কাজ হবে, এখানে অটোমেটিক কাজ করবে। তার মানে গুগল ফন্টের যত ফন্ট আছে সব ফন্ট এখানে অ্যাপ্লিকেবল, আপনাকে গুগল ফন্ট নিয়ে আলাদা করে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং ফন্ট অসামের আইকন নিয়েও টেনশন করার কোনো প্রয়োজন নেই, ফন্ট অসাম আপনি যদি এলিমেন্টর ব্যবহার করেন অলরেডি ইনস্টলড। ঠিক আছে, ট্রান্সফর্ম হবে আপার কেস, লোয়ার কেস, তাই না, টেক্সট ট্রান্সফর্ম। এরপর আছে ফন্টের স্টাইল, ইতালিক হবে, অবলিক হবে, কেমন হবে, এই যে। তো যেটা ডিফল্ট আছে সেটা নিলাম। টেক্সট ডেকোরেশন কি হবে, আন্ডারলাইন,
লাইন হাইট হবে কিনা, লেটার স্পেসিং, দুই লাইনের মাঝখানে, দুই অক্ষরের মাঝখানে গ্যাপিং হবে কিনা, এরপর ওয়ার্ড স্পেসিং হবে কিনা, কত কিছু এখানে একের ভিতর সব দিয়ে রেখেছে। টাইপোগ্রাফিকে অফ করে দিলাম। এই যে টেক্সটের স্ট্রোক, টেক্সটে কোনো শ্যাডো হবে কিনা, এই যে টেক্সটে শ্যাডো। আচ্ছা টেক্সট স্ট্রোক কি, আচ্ছা আমি দেই দাঁড়ান, এখানে কালারটা এখন ট্রান্সপারেন্ট। আচ্ছা ট্রান্সপারেন্ট কালার মানে কি, যখন কোনো কালারই আসে না, এই যে এখানে ট্রান্সপারেন্ট কালার। ওকে, টেক্সট স্ট্রোক মানে লেখার ভিতরে যদি কোনো কি দেওয়া হয়, প্রয়োজন পড়ে, লেখা অনেক মোটা, ওই যে আমাদের ওই বর্ডারের মতো, তাই না, আমাদের বর্ডার আছে না, ওই বর্ডারের কাজ করার মতো যদি টেক্সট স্ট্রোকের প্রয়োজন পড়ে তাহলে এটা স্ট্রোক কালার কি হবে সেটা। এরপরে হচ্ছে টেক্সট শ্যাডো, এই যে ব্লাড, পরবর্তীতে হরাইজন্টাল কি হবে ওই যে দেখেন, এরপরে ভার্টিক্যাল কত হবে, এই যে আমি নামালাম, এরপরে ব্লাড কি আসলেই হবে নাকি না হবে না, এই যে পরে কালার কি হবে, কালার আমি ডিরেক্ট একবারে ডার্ক দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু বক্স শ্যাডো, এটা মানে টেক্সট শ্যাডো, কিন্তু এটা এখন আর টেক্সট শ্যাডো কিনা এটা ক্লিয়ার না। ওকে, লাগবে না, এই যে ব্যাক টু ডিফল্ট, এখানে ক্লিক করেন আগের অবস্থায় ফিরে যাবে, টেক্সট স্ট্রোক লাগবে না, ক্লিক। ব্লেন্ড মোড, মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, এগুলো হলো এক একটা টেক্সটের ব্লেন্ডিং মোড। ওই যে আমাদের যখন কোনো ব্রাইট কালারের ইমেজ আমরা ব্যবহার করি তখন আমরা কি করি, ওভারলে দিয়ে এটার কালারটার ইয়াটা অনেক কমিয়ে দিই না, এই যে বক্স শ্যাডো দিয়ে, সরি RGBA কালার দিয়ে, অনেকটা এরকম, ঠিক আছে, এই হলো সে ব্লেন্ড মোড। তো এটা টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনি ব্যবহার করতে পারেন। এরপর অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আপনি এই যে লেআউট আছে, মোশন ইফেক্ট আছে, ট্রান্সফর্ম আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন দিবেন কিনা, বর্ডার দিবেন কিনা, মাস্কিং করবেন কিনা, রেসপন্সিভ কেমন রিঅ্যাক্ট করবে, অ্যাট্রিবিউট কি হবে, কাস্টম সিএসএস ইনক্লুড হবে কিনা, দেখেন কত কিছু আছে। মোশন ইফেক্ট, অ্যানিমেশন, ফেড ইন, এই যে এখানে ফেড ইনটা হয়েছে, এই ফেড ইনটা কি জানেন, ওই যে যখন ওয়েবসাইট লোড হবে, লোড হওয়ার পর এইভাবে ফেড ইন হয়ে আসবে। আমি এখানে স্লো দিলাম, এই যে ফেড ইন না দিয়ে আমি এখানে বললাম যে ঠিক আছে জুম ইন, জুম ইনটা নর্মাল, বিলিভ না হলে এই যে আপডেট করলাম, এই যে বাটন আপডেট করলাম, এখন এই পেজটা আমি ভিউ করে আনি, এই যে ভিউ, দেখেছেন। আপনি যদি বলেন যে ভাইয়া এই যে লেফট টু রাইট আসবে, তাহলে এই যে জুম ইনের পাশাপাশি বাউন্সিং, স্লাইডিং, এই যে স্লাইডিং লেফট, আপডেট করলাম, রিফ্রেশ করলাম, তাহলে বিষয়গুলো কত সুন্দর ইফেক্ট কাজ করতেছে। এরপর ট্রান্সফর্ম করতে পারেন, রোটেট করা লাগবে কিনা, অফসেট, স্কেল, স্কিউ করা লাগবে কিনা, ফ্লিপিং করবেন কিনা, ওভার ইফেক্ট করলে হবে কিনা, সব এখানে আছে। আবার যদি লেআউটে যান, প্যাডিং দিবেন কিনা, যেমন আমার উপরে প্যাডিং টপ দরকার, এই যে প্যাডিং এ ক্লিক করলাম, এখন এখানে যদি আমি লিখি 20 পিক্সেল তাহলে সবাই 20 পেয়ে যাবে, এই যে এখন সবাই যেন না পায় তার জন্য এই যে এখানে এটাকে আনচেক করে দেন এখানে দিতে হবে, এই যে 20, 200, ঠিক আছে, অথবা 160, এই যে সেন্টার হয়ে আসছে, ঠিক আছে। তার মানে আমরা চাইলে এভাবে কার্যক্রমটা করতে পারি। এখন কথা হলো আমার এটা একুরেট সেন্টার প্রয়োজন, আমার এটা কি দরকার, একুরেট সেন্টার প্রয়োজন। এখন একুরেট সেন্টার তো আমি দেখলাম মার্জিন প্যাডিং দিয়ে সম্ভব, কিন্তু মার্জিন প্যাডিং তো আর রেসপন্সিভ ফ্রেন্ডলি না, তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে ইন্সপেক্টরে গেলাম, ইন্সপেক্টরে গিয়ে রেসপন্সিভ মোডটা অফ করি, এই যে এদের দুইজনকে পাশাপাশি আনা হয়েছে কিভাবে, এখন আমি এটা একটু চেক করব। ওভারঅল ওরাও তো কোড করছে, তাই না, ওরাও তো কোড ছাড়া কাজ করে না, এই যে দেখেন ওরাও তো কোড করছে, কিন্তু পার্থক্যটা হলো ওরা কমপ্লিটেড কাজটা করছে আর কি। এই যে এখানে আমি এখন দেখি এই যে এলিমেন্টর কন্টেইনারের মাধ্যমে আমি চাইলে এই যে দোনোটা এরিয়াকে ধরতে পারতেছি,
তাহলে আমি এখন এদের মধ্যে দেখব যে এদের মধ্যে কারা কি করেছে, ফ্লেক্স বক্সের কাজ করেছে, বা কিভাবে তারা এটাকে কি করেছে, সেন্টার এনেছে। এবং গিয়ে দেখলাম এই যে দেখেন ডিসপ্লে ফ্লেক্স। এখন আমি এখানে যদি একটা অতিরিক্ত করে অ্যালাইন আইটেমস কি করে দিই, সেন্টার করে দিই, কি হবে, সেন্টার হয়ে গেছে না? এখন এই যে আমার কি এই কোডটা ব্যবহার করার মতো কোনো ইয়ে আছে কিনা, আমি এখন কি করলাম জানেন, এই যে এখানে কপির রুল, আমি সম্পূর্ণ কোডটাকে কপি করলাম। এই যে মাউসে আপনি সিলেক্ট করে কপি করতে পারেন, তবে কপি রুল করলে করতে পারেন। এখন আমি যদি আবার রিফ্রেশ করি, সেটা তো, কারণ এটা তো টেম্পোরারি, তাই না, আমাদের এই যে এই ফাইলটা, তখন এটা সলভ কিভাবে করা যাবে? আমরা চাইলে আমাদের কোডগুলো কি করতে পারি জানেন, আমরা কাস্টম সিএসও করতে পারি। এই যে এলিমেন্টর স্টাইল স্যাম্পল, বা এখানে যাব, এই যে দেখেন কাস্টম সিএস অপশন আছে, ক্লিক করলাম, কিন্তু কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, বলতেছে না করতে দেব না। কেন? আপগ্রেড করতে হবে। সব কাজ যদি করে ফেলি তাহলে তো ওদের ব্যবসা আবার লস। এখন বিষয়টা হলো, তাহলে এটার কোনো ইয়ে আছে কিনা, অল্টারনেটিভ আছে কিনা? ওয়েল, আপনি অলরেডি ইউজ করতেছেন এটার অল্টারনেটিভ, সেটা কোনটা? সেটা হলো আমাদের ওই যে আগের এডিটরটা ছিল না, এই যে এলিমেন্টরের আগে যে একটা ছোটখাটো এডিটর নিয়ে কাজ করতেছিলাম, ওই এডিটরের কাছে চলে যাবে। ওই এডিটরের কাছে আবার কি আছে, কাস্টম সিএসএস করার অটোমেটিক পারমিট আছে। এই যে এখন এখানে তো এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর, আমি এডিট সাইট দেখি তো ক্লিক করে কি আসে। ও না, আমি রং প্লেসে চলে গেছি। এই যে ওয়ার্ডপ্রেস এডিটর, মেবি এখানে নাই। ওকে, এটারও কোনো ইস্যু নেই, এটাও সলভিং আছে, এটারও সলিউশন আছে। এটা আবার নষ্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে এই ক্ষেত্রে আমাকে আরেকজন সাপোর্ট করতে পারে, যেহেতু আমাকে ওয়ার্ডপ্রেস দিতে পারতেছে না, সরি ওই ওয়ার্ডপ্রেস এডিটর আমাকে দিতে পারছে না, তাহলে এখানে আমরা আরেকজনের সাপোর্ট নিতে পারি। কে সে? সে হলো আমাদের চাইল্ড এলিমেন্টর প্লাগইনস। ঠিক আছে, এখন কথা হলো চাইল্ড এলিমেন্টর প্লাগইনের মধ্যে তো অনেকেই আছে, কোনটা দিবে? এখন কথা হলো এভাবে আলাদা করে না কখনো আমি দেখি নাই যে কোনটা কাস্টম সিএসএস পারমিশন দেয়। এই যে দেখেন, এখন এখানে যদি আপনি এটাকে সেন্টার আনতে চান, কিভাবে আনবেন? এটা তো কোনো সম্ভব না ওই যে মার্জিন ছাড়া। তো এটা তো কিন্তু এখন এটা পার্মানেন্ট সলিউশন না। এখানে অনেক কন্টেন্ট আছে যেগুলোকে তালা মারা রাখা হয়েছে, অনেক কন্টেন্ট আছে, আপনি নিতে পারবেন, একটা একটা করে নিতে পারবেন, সব এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু বেশিরভাগ কন্টেন্টে কি করা, ওই যে তালা মারা। কেন? এই যে ওই যে ওদের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে, এই যে প্রো ভার্সন, এই যেগুলো সব কি করা, লক করা। তো এখন এখানে কোনো সলিউশন আছে কিনা? ওয়েল, তো চলেন আমরা এখন এই যে এলিমেন্টর আবার লিখি। এই যে এসেনশিয়াল অ্যাডন্স, প্রিমিয়াম অ্যাডন্স, চলেন প্রিমিয়ামটা একবার ট্রাই করে দেখি। অ্যাক্টিভেট, ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন কথা হলো এই জায়গাটা আমি এখন কি করবো জানেন, এই যেগুলো সব অফ করে দেই। এখন এটাকে একটু রিফ্রেশ করি, দেখেন এখানে কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7, 7টা অপশন। কিন্তু এখন আমি রিফ্রেশ করার পর এখানে আর 7টা থাকবে না, কারণ চাইল্ড প্লাগইনের অনুবাদে সে এখন কি একটা অপশন বাড়িয়ে দেবে, একটাও না দুটো হতে পারে, মানে ফিচার। ওকে,
চলেন আমি একটু মিনিমাইজ করি। এই যে দেখেন প্রিমিয়াম অ্যাডন্স এতক্ষণ ছিল না, এখন আসছে। ওকে, তার মানে আমরা চাইলে এগুলো সব ধরনের কাস্টমাইজেশন করতে পারি। এখন এই যে আমি আবার এখানে ক্লিক করব, মানে পুরো সেকশন এডিটিং, ঠিক আছে। এখন এখানে একটু দেখেন কাস্টম সিএসএস করার কোনো এরিয়া তারা এখনো করেছে কিনা। অ্যাডভান্সে যাই, কাস্টম সিএসএস না, এখনো ব্লক, ঠিক আছে। তাহলে আমাকে এখনো আরেকটু দেখতে হবে যে কোন প্লাগইনটা আমাকে এটা প্রোভাইড করে। তাহলে আমি আবার গেলাম এসেনশিয়াল অ্যাডন্স, প্রিমিয়াম অ্যাডন্স, এসেনশিয়ালটা এবার দিই। একসাথে 5-6টা ইউজ করি, তো কোনটা কি সার্ভিস দেয় ওটা আমার একটু মনে রাখতে অসুবিধা হয়। চলেন দেখি একটা একটা করে দেখি আমার তো, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন সেকশন কি সার্ভিস আমাকে প্রোভাইড করবে। ওকে, তো চলেন এখন দেখি কি কি বাড়লো। এই যে প্রিমিয়াম অ্যাডন্স আগে ছিল, এখন অ্যাসেনশিয়াল অ্যাডন নামে আরেকটা সেকশন কি হয়েছে, অতিরিক্ত ইনক্লুড হয়েছে, এবং এর ভিতরে দেখেন অনেকগুলো ফিচার বেড়েছে, ঠিক আছে। এখন দেখি ওয়ার্ডপ্রেস আর তো বা গ্লোবালে তো নাই। এই যে এখানে ক্লিক করলাম, এডিটিং এ ক্লিক করলাম, সে আমাকে স্যার আমার কাছে একটা প্রিমিয়াম ভার্সন ছিল, চাইলে ওটা নিতে পারেন। কি এয়ার এলিমেন্টরের। জি জি জি। ওকে, ডিসপ্লে কন্ডিশন, আচ্ছা নিলে আজকে না। আচ্ছা চলেন করেই ফেলি, 3-4টা একসাথেই করি। ইনস্টল, ইনস্টল, ওরা আবার ইন্টারনাল কন্টেন্ট দেওয়া শুরু করেছে। ওকে, এলিমেন্টস কিট, হ্যাপি, আনলিমিটেড এলিমেন্টস, অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, ওকে, এখান থেকে এখন আমি প্লাগইনস থেকে গিয়ে সবাইকে একসাথে অ্যাক্টিভেট করে দিই। ইনস্টলড, এই যে ইনঅ্যাক্টিভ 4টা আছে। এলিমেন্টস কিট, হ্যাপি, অ্যাডন্স, বাল্ক অ্যাকশন, অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। মানে মাল্টিপল যদি কি হয়, ওই যে প্লাগইন যদি আমার ইনস্টল করার প্রয়োজন পড়ে, তাহলে আমি এটার মাধ্যমে কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো এখানে তারা ওই চাইবে, এত কিছু দরকার আমার নাই। এখন আমি দেখি কি কি আসছে। ওকে, তো এডিটে ক্লিক করলাম, এই যেখানে
অ্যাডভান্স, এই যে আচ্ছা, এই যে দেখেন কাস্টম সিএসএস কে দিচ্ছে, রয়্যাল অ্যাডন্স। এই যে আমি যা কোডটা কপি করেছিলাম সেটা এখন এখানে পেস্ট করে দিলাম, কন্টেন্ট চলে আসছে। যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি ডিলিট, কারণ এক কোড দুইবার লিখে লাভ আছে, আমার শুধু এটা দরকার অ্যালাইন আইটেম, আমি লিখলাম। দেখেন কন্টেন্ট সেন্টারে চলে আসছে। আমি জাস্ট এটাই দেখানোর জন্য এতগুলো প্লাগইন ইনস্টল করতে হয়েছে আর কি। আপডেট করে দেন, এখন আপনার কন্টেন্ট কি এটা পার্মানেন্ট সেন্টারেই থাকবে। ঠিক আছে, এই যে আমরা চলেন আবার অ্যাডমিন প্যানেলে যাই। আচ্ছা স্যার, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে তো ক্লায়েন্ট এগুলো প্রোভাইড করবে না? এখন যদি ক্লায়েন্টের প্রিমিয়াম ফিচারের নিডস হয়, ক্লায়েন্ট কিন্তু হ্যাঁ, যদি ক্লায়েন্ট ওরকম বুঝমান হয় তাহলে সে নিজেই প্রোভাইড করে, ঠিক আছে। কিন্তু ক্লায়েন্ট যদি জাস্ট আইসা বলে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, এখন সে ওয়েবসাইট তৈরি করতে গিয়ে সে আপনাকে দেখালো যে এমন ওয়েবসাইট যেটা তৈরি করতে আপনার প্রিমিয়াম লাগবেই, তাহলে তখন আপনাকে কি করতে হবে, প্রিমিয়াম বাজেট সহই বলতে হবে যে দেখো আমি এই প্লাগইনগুলো তোমার কিনতে হবে, পুরো একটা লিস্ট দিবেন, এগুলো যদি তুমি কিনো তাহলে করে দেওয়া যাবে। এখন ক্লায়েন্ট অনেকগুলো আছে, তারা বলে যে তাহলে তোমাকে কেন হায়ার করতেছি, যদি আমার এগুলো কিনতে হয় তাহলে আমি না করে ফেলি, এরকম অনেক ক্লায়েন্ট আছে। তো বিষয়টা হলো তাদেরকে বুঝায় বলতে হয় যে এই কাজটা মূলত আমার হাতে নেই, এই কাজটা কাদের, ওয়ার্ডপ্রেসের হাতে। আর ওয়ার্ডপ্রেসে যদি কোনো ফিচার তোমার ইনক্লুড করতে হয় যেটা প্রিমিয়াম, তাহলে সেটা প্রিমিয়ামই নিতে হবে, ঠিক আছে। তো এভাবে বুঝে নিতে হবে। যেমন আমার এক ক্লায়েন্ট উডমার্ট একটা থিম তারা চাইছে, মানে আমাদের থিম ফরেস্টের উডমার্ট থিম আছে না, সে থিম জি স্যার। হুবহু জারক্স তারা চেয়েছে। এখন আমি বললাম যে জারক্স তার করতে পারবো না, কারণ উডমার্ট থিম অলরেডি এস্টাবলিশ, আপনি তো আর এটা চাইলে আর ক্লোন করতে পারেন না, আপনি ওদেরটাই কিনে নিন। পরে আমি ক্লায়েন্টকে বলে ওদেরটাকে নিয়েছি। আবার ওদেরকে কিন্তু আলাদা করে বলি না, এখানে বিষয়টা কি, ক্লায়েন্ট মেনটেনেন্স একটা জিনিস আছে। আপনি যদি ক্লায়েন্টকে সব রিসোর্সেস দিয়ে দেন তাহলে ক্লায়েন্ট নিজেই করে ফেলবে, সেজন্য আপনি বলবেন যে এটা কিনতে হবে, এটা কেনার জন্য খরচ এত লাগবে, ঠিক আছে। এটাও বলতে পারেন, বা এই যে এটা হলো আমার দেশি ক্লায়েন্ট, বাংলাদেশীয় ক্লায়েন্ট, এই যে ড্যাশবোর্ড, এই যে তারা কিনে রাখছি, এবং কিনে রাখার পরে এখন কি ক্লায়েন্টকে এটা দিয়ে ব্যবহার করাচ্ছি। এখন কথা হলো ক্লায়েন্টকে যদি আমি এটা বলি যে ভাই এটার দাম ছিল $71, $71 না $61, আমার সঠিক মনে নেই, দেখতে হবে প্রাইসিংটা কত। আচ্ছা 59, তার মানে আরো এটা $2। তো অনেক পপুলার একটা থিম। হ্যাঁ, এবং এটা খুবই খুবই মানুষ জনপ্রিয় এবং ব্যবহার করা অনেক বেশি, মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য। তো এখন কথা হলো এটা $59, কিন্তু এর সাথে আরো $2 সংযুক্ত করে হলো সার্ভিস চার্জ, ঠিক আছে। মোট $61 দিয়ে কেনা লাগে। তো $61 কেনার পর আমরা এটা কাজ করছি। এখন $61 যদি বাংলা টাকায় গণেন তা বর্তমানে প্রায় 7,500-8,000 টাকা, তাই না। তো এখন কথা হলো ক্লায়েন্টকে তখন ওই বাজেট সমেত বলেছি যে আমাদেরকে তাহলে এই কাজটা করে দিতে হবে, আমি কাজটা করে দেব, আমাদেরকে 30,000 টাকা দিতে হবে। তখন এটার মধ্যে এইটাও ইনক্লুডেড, ঠিক আছে। এখন কথা হলো যদি অ্যামাউন্ট শুনে ক্লায়েন্ট যদি করে কোয়েশ্চেনিং করে তাহলে এটা আলাদা বিষয়। কোয়েশ্চেনিং করলে আপনি এখন হিসাব দিবেন, দেখো এই জিনিসগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো তুমি পাবা না, ইভেন কোনো কাস্টমাইজার এগুলোকে দিবে না, আর যে ডেভেলপার সে এটাকে আবার রিডেভেলপও করবে না আপনার জন্য, তাই না। একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার যারা, তারা কি মনে হয় উডমার্টকে আবার ডেভেলপ করবে? আর আপনার তারা যদি ডেভেলপমেন্ট করে তারা কি এটা আর $59 বেচবে? আপনি নিজে ইমাজিন করেন এইগুলো তো $59 পাওয়া যাচ্ছে কি করে, এত প্রিমিয়াম ফিচারগুলো, কারণ এগুলো ডাউনলোডেড হচ্ছে, মানে এটা কি রিসেল হচ্ছে, তাই না। এই প্রোডাক্টটা কতবার সেল হয়েছে, প্রায় 56,000 বার। প্রতিটা ইয়াতেই তাদেরকে কি করা হয়, $59 চার্জ করা হয়। তাহলে দেখেন এই একটা থিম ব্যবহার করে, মানে একটা থিম বিল্ড আপ করে এই ডেভেলপার প্রায় কত টাকা আর্ন করছে, 59
ডলার ইন্টু 22,000 কত, সরি 56,393, ধরেন না 56,000ই ধরলাম। এই ভদ্রলোক এই যে কত 3 মিলিয়ন ইউএস ডলার সে আর্ন করছে, তাই না? 3 মিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় কত হবে? চলেন মিলিয়ন ইউএসডি টু বিডিটি, এখন এখানে আমি 3 করে দিলাম, এই যে 31,55,92,200 টাকা। এখন আপনার কি মনে হয় ডেভেলপারকে যদি আপনি বলেন উডমার্টের মতো একটা থিম তুমি বানায়া দাও, তাহলে সে কি এই $59 বিনিময়ে বানাবে? তো বিষয়টা হলো এভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হয় যে এই বিষয়টা এইভাবে কাজ করে, যে আপনি যেভাবে ভাবতেছেন যে এটা কিভাবে মানে এরকম বিষয়টা এরকম ভাবে হয় না। ওকে, তো এই হলো মোট হিসাব যে কিভাবে এই জিনিসগুলো মেজর করা হয়। তো সেজন্য ক্লায়েন্টের আর কোনো রাস্তা না থেকে তাকে কিনতেই হবে, স্বাভাবিক। তো এই হলো উডমার্ট কেনার মূল রহস্য, কেন কেনা লাগে। তো সেজন্য ক্লায়েন্ট যদি বুঝমান হয় ওরকম, তাহলে সে নিজেই আপনাকে বলবে যে এই জিনিসগুলো লাগবে, তো আমি তোমাকে কিনে দিচ্ছি, বা তুমি এই জিনিসগুলো কিনে নাও, আমি তোমাকে পে করে দেব, এরকম হতে পারে। আবার যদি ক্লায়েন্ট বুঝমান না হয়, বুঝাইতে পারে। আর যদি ক্লায়েন্ট প্রিমিয়াম কোনো ফিচার দেওয়ার জন্য নাই হয়, আপনি তো ক্লায়েন্ট বুঝবেন এই ক্লায়েন্ট কি প্রিমিয়াম ফিচার ব্যবহার করবে কি করবে না, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কথাবার্তাও তো বোঝা যায়। তখন আপনি কি করবেন, যদি ওইরকম রিকোয়ারমেন্ট সে না দেখায়, তাহলে আপনি ফ্রি থিম ব্যবহার করবেন, যেটা আমাদের ওই যে নিউজ পোর্টাল সাইটের ক্ষেত্রে হয়েছিল, তাই না? নিউজ পোর্টাল সাইটে আমরা কত সুন্দর খুবই ইজিলি কাজ করে ফেলছিলাম, বিষয়টা অনেকটা এরকম। ওদেরকে এরকম কি করবেন, ডেমো সাইট দিয়ে দিবেন। ইভেন আমার অনেক ক্লায়েন্টকে আমি ডেমো সাইট দিয়েও আমি কাজ করিয়ে নিছি। ডেমো সাইটে আমি সর্বনিম্ন চার্জ করতাম 5,000। ওকে, জাস্ট খালি এই নিউজ পোর্টাল সাইটের মতো ডেমো দিয়ে দিতাম। স্যার 5,000 কি ডলার নাকি? আরে না স্যার, আমি তো লোকাল ক্লায়েন্ট, আমি তো লোকাল মার্কেটে কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আমার যত ক্লায়েন্টই আছে বেশিরভাগই এই ফ্রি ইউজার ছিল, প্রিমিয়াম ইউজার খুবই কম। এর মধ্যে একটা হলো এই যে এটা উডমার্ট থিম ইউজ করছে, বাট উনি এখনো পর্যন্ত মানে আন্ডার কনস্ট্রাকশন প্রসেসিং আছে। উনি এই যে এরকম একটা ওয়েবসাইট বানাবে, ঢাকা ট্রেডিশন। ওকে, তো এই হলো ওভারঅল বিষয় যে কিভাবে আপনি চাইলে একটা সেকশনকে এডিট করতে পারেন। তো আজকে তো ইন্ট্রোডাকশনেই ক্লাসটা শেষ হয়ে গেল। চাইছিলাম আজকে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা ক্লাস দেখাবো, যে একটা পিএইচডি আনবো, সেটাকে সম্পূর্ণ নিজের মতো করে কনভার্ট করবো। যেহেতু আজকে আর হয়নি, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ বুধবার হবে, তাই না? বুধবার আমরা এই ক্লাসটা আরেকবার রেকর্ড করব। এটা হলো উডমার্টের ওই যে ডেমো টেমপ্লেট, ডেমো থিম। স্যার আমাদেরকে কি এরকম একটা থিম কাস্টমাইজেশন দেখানো হবে? এত মানে হাই ডিমান্ডেবল তো দেখানো হবে না, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস যেগুলো আমাদের সাদা মাটার মধ্যে থাকে সেগুলো, ঠিক আছে? লাইক বিটেলস, যদি বলেন যে ভাই বিটেলস কিভাবে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, সেটা দেখানো যেতে পারে। অথবা আরেকটু লোয়ার কোয়ালিটির সাইট, সেগুলো করা যেতে পারে। বাট এটা তো পুরো অনেকটা হাই ডিমান্ডেবল না, একটু হাই ডিমান্ডেবল বলা যাচ্ছে না, মানে এটা একটু ওয়ে টু হার্ড ফর বিগিনার্স, এটা হলো মূল কথা। ওকে, তাহলে আজকের হোমওয়ার্ক কি? আজকের হোমওয়ার্ক হলো এই যে আপনাদের এলিমেন্টর ইনস্টল করা, এলিমেন্টরে কিছু সেকশন এনে কাস্টমাইজ করার চেষ্টা করা, এবং সেকশনের বাইরে চাইল্ড প্লাগইনের সাথে পরিচিত হওয়া, এলিমেন্টর আন্ডারে থাকা চাইল্ড প্লাগইনের সাথে, সেগুলোর ব্যবহার করে আপনাদের এই যেখানে অনেক অপশন কিন্তু বাড়ে কমে, ঠিক আছে? এই যেখানে দেখেন আমি যে 5-6টা চাইল্ড ইনস্টল করেছি, তার কারণে আমার এখানে আগে ছিল 60টা, বাট এখন ওই 7-এর বিনিময়ে প্রায় 16 থেকে 17টা
সেকশন এখন হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 এসেনশিয়াল কিন্তু 8 9 10 11 12 13 13টা হয়ে গেছে। দেখেছেন এরকম চাইল্ড গুলো ইউজ করলে হয় কি ফিচার বাড়তে থাকে। যেমন এই যে দেখেন পোস্ট, গ্রিড, স্লাইডার। আপনি আগে লিখতেন, যদি লিখতেন যে এই যে গ্যালারি, হয়তো বা একটা দুইটা আসতো। এখন দেখেন কত ধরনের গ্যালারি এখন আপনার কাছে আছে। প্রায় এরকম যদি রিসোর্সেস অনেক বেশি থাকে তাহলে কি আপনার জন্য কাজ করতে সুবিধা না? অবশ্যই সুবিধা। এই যে এনএফটি গ্যালারি, কত ধরনের ম্যাটেরিয়াল আপনার সামনে আছে। তো আমি বলবো যে এখন এলিমেন্টরে ইন হওয়ার পর এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করা। ঠিক আছে সবাইকে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ পিএইচডি টু ওয়ার্ডপ্রেস দেখব ইনশাআল্লাহ। স্যার আমার আগে একটা প্রবলেম ছিল। প্রবলেম ছিল বলতে আমি যে পোস্টগুলা ক্রিয়েট করি, পোস্টগুলো আমি কিভাবে ইন্ডিভিজুয়ালি একটা মেনুর আন্ডারে দিব? ওকে, আপনি চাচ্ছেন যে, আচ্ছা আমাদের এই ওয়েবসাইটে তো নাই, নরমাল ভিজিট সেট করি। নাহলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি, পারমিশন দিন। আচ্ছা এই যে এখানে আপনি মেনু বার আছে, যেহেতু ধরেন স্যাম্পল পেজের আন্ডারে যত কি হবে পোস্ট হবে সবাই ইন হইতে থাকবে, রাইট? জি জি জি, সেটা কি এরকম? হ্যাঁ 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 এরকম। ওকে, তো চলেন আমাদের এখন চলে যেতে হবে এই যে ড্যাশবোর্ড থেকে এখান থেকে চলে যেতে হবে আমাদের এই যে অ্যাপিয়ারেন্স। কিন্তু এখন কথা হলো অ্যাপিয়ারেন্সে যদি আপনি যান, এখানে আপনি শুধু দুটো নয় 5 থেকে 6টা ফিচার পাবেন। তার মধ্যে একটা অপশন থাকবে মেনুস নামে, ঠিক আছে? আচ্ছা বেটার হয় আপনি স্ক্রিন শেয়ার দেন, আমার এখানে নাই। কেন নাই? আচ্ছা এটার কোশ্চেন আনসার হলো আমার এখানে এই অপশনটা নাই কেন? কারণটা হলো আমি যে থিম ইউজ করি সেই থিমে এরকম মেনুকে ওপেন করার কোনো নাই, অপরচুনিটি বা অপশন নাই। ওকে, আপনি তো বোধহয় নিউজ পোর্টাল থিম ইউজ করছেন। আমি কোনো থিম ওইরকম ভাবে ইনস্টল করি না, থিম ছাড়াই আমি আসলে ডেমোটা কাজ করতেছি আর কি। আচ্ছা ওকে, জি, অ্যাপিয়ারেন্স এই যে এই যে মেনুস 3 নম্বরে। ঠিক। এখন কথা হলো কোন মেনুর আন্ডারে আপনি আপনার পোস্টগুলো রাখতে চাচ্ছেন? আমি হোম পেজে নিতে যাচ্ছি, প্রথম পেজে যেতে আচ্ছা থাকে সবকটা। তাহলে এখন আপনাকে আগে মেনু অ্যাড করতে হবে। এই যে পোস্টে যান, বাম পাশে দেখেন এই যে অ্যাড মেনু আইটেম, রাইট? হ্যাঁ, পোস্টটাতে ক্লিক করেন। এই যে এখানে কোন কোন মেনুতে রাখতে চান, কোন কোনগুলো মেনুতে আনতে চান সেগুলোকে সিলেক্ট করেন। আচ্ছা, মনে করেন এই চারটাই নিব আর কি। হ্যাঁ, অ্যাড টু মেনু। হুম। এখন এই যে মেনু অ্যাড হইছে, কিন্তু এই মেনুগুলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, এগুলো আর হোমের মধ্যে ইনক্লুডেড না। এখন আপনার দরকার হোমের মধ্যে নেওয়ার জন্য, রাইট? লিভ নিয়েন না। এখন আপনি কি না করেন? না, বিষয়টা হচ্ছে স্যার, মানে আমি বলি বিষয়টা হচ্ছে, আমি আবার একটু মানে এইখানে যেটা আছে না, এটা কিন্তু এই যে আমার মেইন ডোমেনে আছে। আচ্ছা হ্যাঁ, আমি যখন হোমে যাব তখন এইগুলো আসবে আর কি। ও আমি চাচ্ছি আপনার তো তাহলে আপনার কোয়েশ্চেনই ভুল ছিল। আচ্ছা হ্যাঁ, তাহলে এটার জন্য যেটা করতে হবে, আপনার চলে যেতে হবে সেটিংসে নিচে, জি এরপরে রিডিং, লিভ দেন। এই যে ইওর হোম পেজ ডিসপ্লে কি হবে, এই যে এখন এখানে সিলেক্ট করে দেন আপনার হোম পেজ। এখন এটাকে সেভ করেন। এখন কথা হলো এটা হলো আপনার হোম পেজ ডিফল্ট যেটা সেটা চেক হবে, ঠিক আছে? এখনো কাজ কনফার্ম হয়নি। জি এখন বলতেছে যে আপনার জি। পোস্টটা কোন পেজে দেখাবে, এই যে পোস্ট পেজ, এটা সিলেক্ট করে এখন হোম পেজ সিলেক্ট করে দেন। তাহলে আপনার হোম পেজে কি হবে, সমস্ত পোস্টগুলো রিপিট হবে। এই যে পোস্ট পেজ, হোম পেজের নিচে যেটা। আচ্ছা আচ্ছা, সেভ করেন, এখন রিফ্রেশ করেন। আচ্ছা এখন এখানে একটা ওয়ার্নিং দিছে, আগে ওয়ার্নিংটা একটু পড়েন। ওই যে ইয়াতে আগের ট্যাবটাতে, আচ্ছা এই যে দিস পেজেস শুড নট বি দ্য সেম, তার মানে আচ্ছা আগেও তো এরকম ছিল না নাকি? না, হোম পেজে আসতো না?
বুঝতে পারতেছি। আচ্ছা, লেটেস্ট পোস্টটা আবার অ্যাক্টিভেট করেন তো। জি স্যার। ওই যে ইওর হোম পেজ ডিসপ্লেস ইওর লেটেস্ট পেজ, এটা আবার দেখেন, ইওর লেটেস্ট পোস্ট। হুম, সেভ চেঞ্জ। এখন আবার রিফ্রেশ করেন তো। এখানে আসছে। ওকে, তো ঠিকই তো আছে। আপনি আর মানে চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি যে এটা হোম পেজে থাকবে আর কি, এই পোস্ট গুলা হোম পেজে থাকবে। আচ্ছা, তাহলে বিষয়টা অনেকটা এরকম যে ওয়ার্ডপ্রেসে গেলে নর্মাল একটা ওয়েবসাইট দেখাবে, কিন্তু হোমে গেলে পোস্টগুলো আসবে। হোমে বলতে আমার তো, আমি এখনো তো হোমটা আমি আসলে আমার মেইন এতে রাখি নাই। যখন আমি একটা ওয়েবসাইটে ঢুকবো তখন তো আমার হোম পেজটাই মূলত আসবে, তাই না? না, ওয়ার্ডপ্রেস সাইটটা এখন এটাই ডিফল্ট পেজ, যে আপনি যেটা হ্যাঁ, দেখতে এখন পাচ্ছেন। তো ডিফল্ট পেজ এটাই আছে, কিন্তু এমনিতে একটা সাইটে ঢুকতে গেলে তো মূলত হোম পেজটাই থাকে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে হোম পেজে, আমার কাছে মনে হচ্ছে আপনার মানে অলরেডি ফিচারটা সে দিয়ে দিয়েছে, মানে আপনার যে প্রবলেম সেটা অলরেডি সে এখানে রেখেছে। কারণ হোম পেজ তো আপনি আর মেনুতে রাখবেন না, বিষয়টা বুঝতে পারেন নাই। দেখেন, এখানের হোম পেজ আর আপনার এই যে ডিসপ্লে করা হোম পেজ ডিফারেন্ট, কিন্তু পেজ দুটো ভিন্ন, সেজন্যই সমস্যাটা হচ্ছে। আমরা তো আর এখানে হোম পেজের জন্য আলাদা বাটন রাখবো না, আচ্ছা। সেজন্য আপনি ওই মেনু থেকে এই হোম পেজের বাটনটাকে হোমটা না রেখে আপনার এই ইন্ডেক্স পেজটাই রাখতে হবে, রাখা যেতে পারে। আর তারপরে যদি আপনি চান যে হোমের ভিতরে পোস্ট রাখতে চান, তাহলে আপনি ইয়েতে যান, রিডিং সেটিং এ ওই হোম পোস্ট চেঞ্জ করে দেন। ওকে, এখন দিচ্ছেন। এটা দেওয়ার কারণে এখন আবার বলতেছে কিছু একটা সমস্যা হবে। সে আগে থেকে একটা ইয়া দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। এই যে ডিফল্ট পেজ হোম, সার্ভিসে যাবেন, এখন দেখবেন যে সার্ভিসে পোস্টগুলো আসবে। সার্ভিস আসছে, জি। এটা নিয়ে একটু রিসার্চ করেন স্যার, কাজ করবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা,